বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যেহেতু আজকে আমরা আসলে একটা শীতের সকাল, তো চা খাইতে খেতে আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করতে ভিডিওটা করছি। বিষয়টা হলো যে সৌদি আরবের শ্রমবাজার। সৌদি আরবের শ্রমবাজারের বিষয়ে আমি গতকালকেই একটা ভিডিও আপলোড করেছি। যেই ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়, যারা অভ্যন্তরীণ এবং বিদেশি শ্রমিক বা লোক নিয়োগের বিষয়টা দেখাশোনা করে, সেই মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তাদের দেশে যে শ্রমবাজার পরিস্থিতি সেটা সম্বন্ধে কথা বলছেন। এটা হলো যে আমি সহ বাংলাদেশের একটা সাংবাদিক প্রতিনিধি দল গত মাসে, অর্থাৎ নভেম্বর মাসে, 2024 সালের নভেম্বর মাসে আমরা সৌদি আরব সফরে গিয়েছিলাম। সৌদি আরব মানে রিয়াদে। সেখানে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল যে আমরা ওখানে একটা উৎসব হচ্ছিল 45 দিন ব্যাপী। এই উৎসবটার নাম হলো গ্লোবাল হারমোনি ইনিশিয়েটিভ। এটা ওই এটা হলো ভিশন 2030, যেটা সৌদি আরবের আছে তার অধীনে। এবং সেখানে যে সমস্ত দেশগুলি সৌদি আরবে কর্মী প্রেরণ করে থাকে, বা যে সমস্ত কর্মীরা সৌদি আরবে দেশের কর্মীরা কাজ করে, তাদের দেশের সংস্কৃতিকে তুলে ধরার একটা উৎসব, সেটাকে নাম দিচ্ছে তারা গ্লোবাল হারমোনি উৎসব। এই সম্প্রীতির এই যে উৎসব, সেই অনুষ্ঠানটা কাভার করার জন্য বাংলাদেশ থেকে তারা সাংবাদিকদেরও দাওয়াত করে নিয়েছিল সৌদি আরবের সরকার। সেখানে আমি প্রতিনিধি দলের অংশ হিসেবে গিয়েছিলাম। তো ওখানে একটা প্রোগ্রাম ছিল যে, যেহেতু বাংলাদেশের প্রচুর সংখ্যক কর্মী সৌদি আরবে কাজ করেন, তাদের বিষয়টা তারা একটা ব্রিফ করার জন্য মানব সম্পদ মন্ত্রণালয়েও আমাদের সাংবাদিকদের নিয়ে গিয়েছিলেন। তো ওনারা যেটা ব্রিফ করেছেন সেই রেকর্ডটাই আমি দেখিয়েছি। আজকে আমি সেটা বিষয়টা, যেহেতু ওখানে ভিডিওটা অতটা স্পষ্ট আওয়াজ ছিল না এবং ইংরেজিতে ছিল, যারা ইংরেজি জানেন না তারাও হয়তো এটা বুঝতে অসুবিধা হয়েছে, এমনকি আমারও, কারণ এটার মানে সাউন্ডটাও খুব ক্লিয়ার ছিল না। তো আমি ভাবলাম যে সেই বিষয়টার উপরেই আমি একটু বাংলাতে কিছুটা আলোচনা করি, যে সৌদি আরবে বাংলাদেশের শ্রম পরিস্থিতি, অন্যান্য দেশের পরিস্থিতিটা কীভাবে সেই দেশটা চলছে। এবং একটা বিষয় কি, যে আমাদের দেশের বহু মানুষ সেখানকার নিয়মকানুন সম্বন্ধে, মানে অনেক যে সরকারি যে নিয়মকানুন আছে সেটা জানলে যে আমরা সেখান থেকে বেনিফিট পাইতে পারি, সেই জিনিসগুলি সম্বন্ধেও আমাদের কর্মী ভাই বোনেরা কিংবা অনেকেই সেটা সম্বন্ধে খুব ক্লিয়ারলি ওয়াকিবহাল না, অনেকেই, সবাই না। তো সেটা জানলে তারা উপকার পেতে পারেন। তো সেটা সম্বন্ধে আমি হয়তো আপনাদের সঙ্গে ইচ্ছা আছে যে ধারাবাহিকভাবে সৌদি আরবে এক্সপ্লোর আমি যেটা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে সেখান থেকে যাদের আগ্রহ আছে তারা নিশ্চয়ই সেটা জানতে পারে, সেই জন্যই আমি সেই কাজটা করছি। তো আমি সৌদি সোসাইটি সম্পর্কে এখন, মানে ওনারা যে ব্রিফিং দিয়েছেন, সৌদি একটা অথেন্টিক, মানে ওই দেশের সরকারের লোকজন যেটা আমাদেরকে বলেছেন সেটাই আমি বলতে চাচ্ছি। এটা আমার কোনো ব্যক্তিগত ওপিনিয়ন না বা অন্য কোনো সোর্সের বিষয় না, একেবারে সৌদি আরবের সরকারি সূত্র, মানে কিংডম, যেটা রাজতন্ত্রের দেশ, রয়্যাল সৌদি গভর্নমেন্ট থেকে, অর্থাৎ সেই দেশের মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যা বলেছে সেটা আমি কিছুটা বলছি। একটা হলো ভিশন 2030, 2030 সালের মধ্যে তারা একটা লক্ষ্য নির্ধারণ করেছেন। আপনারা জানেন যে সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স, যিনি, এটা তো রাজতন্ত্রের দেশ, তো এখানে তো একটা নির্ধারণ করা থাকে যে পরবর্তী
কে হবেন দেশটির দায়িত্বপ্রাপ্ত বাদশাহ, তো সেই ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি ভিশন 2030 ঘোষণা করেছেন, অর্থাৎ 2030 সালের মধ্যে তারা, এই যে আমরা জানি যে সৌদি আরব একটা মধ্যপ্রাচ্যের একটা খুব ধনী দেশ, তেল সমৃদ্ধ দেশ, সেই দেশটাকে তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে, কারণ একদিন না একদিন তারা তো আর কালকের চিন্তা করেন না, সুদূর প্রসারী চিন্তা করছেন যে ফিউচার জেনারেশন, হ্যাঁ কয়েক জেনারেশন পরের জেনারেশনের চিন্তাও কিন্তু তারা করেন। তো সেই দিক থেকে তারা চিন্তা করছেন যে ফিউচার জেনারেশন যেদিন তেলটা ফুরিয়ে যাবে তখন সৌদি আরবটা চলবে কিভাবে, সেই চিন্তার থেকে এখন থেকেই তিনি কাজ করছেন এবং তার অংশ হিসেবেই ভিশন 2030 গঠন করেছেন। এটা সম্বন্ধে সৌদি মন্ত্রণালয় যেটা বলছে আমাদেরকে সেটা হলো, দ্য ভিশন ওয়াজ into the strategic objectives to enable effective implementation through vision realization program. তারা যেটা করেছেন সেটাকে তারা বাস্তবায়ন করতে চান। সৌদি আরব যেটা বলে সেটা তারা বাস্তবায়ন করে, এটা আপনারা সবাই জানেন, যারা সৌদি আরবে থাকেন তারা জানেন এবং যারা সৌদি আরবে থাকেন না তারাও অনুধাবন করেন। সেই কারণে আমি বলছি যে তারা একটা বাস্তবায়নটার জন্য তারা যে কৌশলটা নিয়েছে সেটা হলো যে সেটাকে তারা বলতে চাচ্ছে যে রিয়েলাইজেশন প্রোগ্রামটাকে তারা যাতে মানুষের কাছে নিয়ে যেতে পারেন, যাতে মানুষ বুঝতে পারে যে এটার একটা ভালো লক্ষ্য আছে। যখন আপনি যখন বুঝবেন যে একটা জিনিস এটা ভালো উদ্দেশ্য আছে তখন সেটা বাস্তবায়নটা অনেক সহজ হবে, সেই একটা স্ট্র্যাটেজি তারা নিয়েছে। এটা হলো অ্যাম্বিশন নেশন। এটা অনেকগুলি উপাদান আছে যেগুলোতে তারা বাস্তবায়ন করে। একটা হচ্ছে এনহ্যান্স গভর্নমেন্ট এফেক্টিভনেস, সরকারের যে কার্যকারিতা সেটাকে একটু জোরদার করা। এনেবল সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক দায় দায়িত্ব যেটা সেটাকে আরও জোরদার করা। কোয়ালিটি অফ লাইফ প্রোগ্রামস, এবং জীবনযাত্রার মান উন্নয়নের কর্মসূচি দেওয়া হয়েছে। ফিসক্যাল সাস্টেইনেবিলিটি প্রোগ্রাম, এবং আরেকটা প্রোগ্রাম নেওয়া হয়েছে সেটা হলো আর্থিক টেকসই কর্মসূচি। এবং সেটার মধ্যে আরও সেটা একটা কম্পোনেন্ট, এটার নাম হলো অ্যাম্বিশন নেশন। আরেকটা হলো থ্রাইভিং ইকোনমি, মানে অর্থনীতিটাকে গতি সঞ্চার করা। এটার মধ্যে তারা রাখিয়েছে গ্রো অ্যান্ড ডাইভার্সিটি দ্য ইকোনমি। আমরা এটা আগেই বললাম যে এটা তারা অর্থনীতিটা তারা বাড়াবে, মানে যেটা আছে গতি সেটাকে আরও বাড়াবে, কিন্তু সেটা বাড়াবে ডাইভার্সিটির মাধ্যমে। মানে হলো যে তারা শুধু একক সিঙ্গেল কোনো ব্যাপার না, তারা এখানে অন্যান্য যে সমস্ত বিষয় আছে যেমন তেলের উপরে শুধু না, আদার ইকোনমিক আসপেক্টগুলো তারা নিবে। একটা তো আপনাদের আমি বিভিন্ন সময় বলে থাকি যে তারা একটা পর্যটন খাতকে তারা গুরুত্ব দিচ্ছে। তারপরে তারা একটা জিনিস বলছে যে ইনক্রিজড এমপ্লয়মেন্ট, তার দেশে যে সমস্ত জনগোষ্ঠী আছে তাদের জন্যে কর্মসংস্থান সৃষ্টি করা। হেলথ সেক্টর ট্রান্সফরমেশন প্রোগ্রাম, স্বাস্থ্য খাতটাও তারা একটা পরিবর্তন বা সংস্কার এই সমস্ত করবে। ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আরেকটা কর্মসূচি, এটা নাম হলো আর্থিক খাতের তারা উন্নয়ন ঘটাবে। পিলগ্রিম এক্সপিরিয়েন্স প্রোগ্রাম, ওটা হলো যে হাজি সাহেবরা যারা যান, যারা ধর্ম কর্ম করতে যান সৌদি আরবে, বিশেষ করে মক্কা মদিনায়, তাদের জন্য এই প্রোগ্রাম নিয়েছেন। ভাইব্রেন্ট সোসাইটি, ভাইব্রেন্ট সোসাইটি একটা কম্পোনেন্ট আছে, সেখানে আছে স্ট্রেংথেন
মানে স্ট্রেনদেন ইসলামিক অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি। তারা যে সমাজটা গড়বেন সেটা হলো ইসলামিক পরিচয়ের ভিত্তিতে এবং সেটা হবে জাতীয় পরিচয়, নিজেদের নিজস্ব পরিচয়ের মাধ্যমে আর কি। অফার এ ফুলফিলিং অ্যান্ড হেলদি লাইফ, তারা সেখানে ভালো একটা জীবনযাত্রার তারা নিশ্চয়তা দিবে। ওভার আর্চিং অবজেক্টিভস 6 ব্রাঞ্চ অবজেক্টিভ, মানে এরা এই ভিশন 2030 বাস্তবায়নের জন্য একটা হলো ওভারআর্চিং অবজেক্টিভস আছে 6টা উদ্দেশ্য, আর তার ব্রাঞ্চ আছে 27টা, এবং স্ট্র্যাটেজিক অবজেক্টিভস আছে 96টা। এই কৌশলগুলি তারা অবলম্বন করেছে যাতে ভিশন 2030 যেটা 2030 সালের মধ্যে এই লক্ষ্যটা তারা অর্জন করবে, সেটার জন্য তারা এই অবজেক্টিভসগুলি হাতে নিয়েছেন। ভিশন 2030 আর এটাকে তারা দুই ভাগে ভাগ করেছে, একটা হলো সোশ্যাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি আর একটা হলো লেবার মার্কেট স্ট্র্যাটেজি। এই দুইটাকেই তারা বলছে হিউম্যান রিসোর্সেস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, তার মানে সামাজিক উন্নয়ন এবং মানব সম্পদের উন্নয়ন। তার মানে এটা একটা ক্লিয়ার বোঝাই যাচ্ছে যে মানব সম্পদের যদি উন্নয়ন হয় তার মাধ্যমে সামাজিক উন্নয়ন সাধিত হবে। এর আবার অনেকগুলি তারা ভাগ করেছেন, যেমন ফাইন্যান্সিয়াল পলিসিস অ্যান্ড প্রসিডিওরস, যেমন কাস্টমার এক্সপিরিয়েন্স ট্রান্সফরমেশন, ডিজিটাল ট্রান্সফরমেশন, সাইবার সিকিউরিটি, অর্গানাইজেশন এক্সেলেন্স, HR ট্রান্সফরমেশন। এটাই হলো তাদের অপারেশনাল প্ল্যান। এটা আমি আবার বলছি বাংলায়, আর্থিক নীতি এবং প্রক্রিয়া, কাস্টমার এক্সপিরিয়েন্স ট্রান্সফরমেশন, তারপর ডিজিটাল ট্রান্সফরমেশন, মানে এই যে ডিজিটাল কম্পিউটার বা তথ্য প্রযুক্তি যেটা, সেটার মাধ্যমে মানে ম্যানুয়াল থেকে তারা ডিজিটালে যাবে। সাইবার সিকিউরিটি, মানে নিরাপত্তার জন্য তারা সাইবার ব্যবস্থা ব্যবহার করবে। অর্গানাইজেশনাল এক্সেলেন্স, এইগুলি। আচ্ছা, এখন আপনাদেরকে একটু বিষয় আলোচনা করি, সেটা হলো সৌদি আরবের যে শ্রম বাজার, যেটা আমাদের মূল আলোচ্য বিষয়, সেখানে আসছি। সেইখানে বিদেশি শ্রমিকদের মধ্যে কয়েকটা দেশের শ্রমিক সবচেয়ে বেশি আছে। একটা হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইয়েমেন, ফিলিপাইন, সুদান, নেপাল, উগান্ডা এবং ইন্দোনেশিয়া। এই কয়টা দেশ হলো মেজর শ্রমিক প্রেরণকারী। এই মুহূর্তে আমাদেরকে গত নভেম্বর মাসে 2024 সালের নভেম্বর মাসে তারা এই স্ট্যাটিস্টিক্সটা দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের শ্রমিক সংখ্যাই সৌদি আরবে সবচেয়ে বেশি আছে। সেখানে বাংলাদেশের শ্রমিক সংখ্যা আছে টোটাল 27,90,425 জন। এটা হলো তাদের ফিগার। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তারা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি যে আমার অফিস যে যুগান্তর আমি চাকরি করি, সেটা হলো যমুনা ফিউচার পার্কে, এবং এখানে যাওয়া আসা ওই ফিউচার পার্কেই সৌদি আরবের ভিসা সেন্টার অবস্থিত। আমি নিজে দেখতে পাই যে প্রতিদিন হাজার হাজার লোক সেখানে ভিসার জন্য, সৌদি আরবের ভিসার জন্য, কর্মসংস্থানের জন্য তারা লাইনে দাঁড়াচ্ছেন এবং ভিসার আবেদন জমা দিচ্ছেন। নিশ্চয়ই তারা যাচ্ছেন। এবং এটা একটা মধ্যপ্রাচ্যের পত্রিকার খবরে বলা হয়েছে যে সেখানে প্রায় প্রতিদিন 6,000 মানুষ সৌদি ভিসা নিচ্ছেন বাংলাদেশি। এটা তারা প্রসপেক্টও দেখছেন, কারণ এখানে
সৌদি আরবটা তো একটা বিরাট ইকোনমি, আপনারা জানেন, এবং যে গ্রো করতেছে নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করবেন। আমি তো রিয়াদে গেলাম, আমরা রাজধানীতে। রিয়াদ শহরটা যে কী পরিমাণ কসমোপলিটান, কী পরিমাণ মেগা সিটি হয়েছে, সেগুলি তো কর্মীরাই তৈরি করেছে, এটা তো অটোমেটিক হয়ে যায় না। তো সেখানে বাংলাদেশি কর্মীদের অসামান্য অবদান রয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে সামনের দিনগুলিতে সৌদি আরবে কাজের পরিধি আরও বাড়বে, বিশেষ করে তারা ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজন করবে, আরও বড় বড় ইভেন্ট করবে, কারণ যেহেতু তারা 2030 ভিশন নিয়েছে এবং বিয়ন্ড, তারপরে 2030 সালের পরেও তারা সেই ফ্লোটা যদি ধরে রাখে, যেবার ভীষণ তারা নিয়েছেন, তো সেটার জন্য তো কর্মযজ্ঞ চলবে। সেই কর্মযজ্ঞের মধ্যে পার্ট হতে পেরে বাংলাদেশ যেমন একসাথে বা সৌদি সোসাইটিকে গ্রো করার জন্য গর্বিত যে উই আর দ্য পার্ট অফ ইউর ডেভেলপমেন্ট, উই আর দ্য পার্টনার, বাট অ্যাট দ্য সেম টাইম সেখান থেকে আর্নিং হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে। আমাদের দেশের ভেতরে যখন মানুষের কর্মসংস্থানের সমস্যা, সেই সমস্যার সমাধানের ক্ষেত্রে এটা অবদান রাখছে। তো এখানে সৌদি আরবে আমাদের দেশের লোক সংখ্যা আছে, এটা 27 লাখের বেশি, সেটা প্রায় 28 লাখ এখানে দেখা যাচ্ছে, 27,90,425, প্রায় 28 লাখ লোক যদি সৌদি আরবে থাকে, তাহলে সেই লোক সংখ্যাটা আগামী দিনগুলোতে আরও জাম্প করবে, বাড়বে। সেই জন্যই আর্জেন্সিটাও বাড়তেছে যে এই জিনিসটার উপরে আলোচনা করা, যাতে মানুষের মধ্যে অনেক কিছু সচেতনতা সৃষ্টি হয়। এবং সেই আলোচনা করার মধ্যে আমি এখানে বলছি যে ডোমেস্টিক ওয়ার্কার বাংলাদেশের আছে 6,67,962 জন, মানে গৃহস্থালী কাজ করেন তারা। আর যারা প্রাইভেট সেক্টরে বিভিন্ন কোম্পানিতে কাজ করেন, সেই সংখ্যাটা হলো 21,22,463। তার মানে প্রাইভেট সেক্টরেই বেশি, ডোমেস্টিক ওয়ার্কার কম। দ্বিতীয় অবস্থানে আছে ইন্ডিয়া, কাছাকাছি প্রায় 24,33,652 ভারতীয় কর্মী আছেন। তাদের মধ্যে গৃহস্থালী কাজে আছেন 7,85,000, মানে আমাদের চেয়ে বেশি গৃহস্থালী কাজে ভারতীয়রা। কিন্তু ওরা প্রাইভেট সেক্টরে, মানে কোম্পানিতে চাকরির সংখ্যা কম, অর্থাৎ 16,44,000, সরি, লক্ষ। এই ফিগারটা আমার একটু দেখতে হবে। এই ফিগারটা আমার একটু দেখতে হবে। যাই হোক, সেটা আছে, টোটাল হলো 24,33,652, সেটা হলো ভারতের। থার্ড পজিশনে আছে পাকিস্তান আর ইন্ডিয়া খুব কাছাকাছি। পাকিস্তানের শ্রমিক সংখ্যা হলো 23,09,337 জন, সেটা হলো পাকিস্তানি শ্রমিকের সংখ্যা যারা সৌদি আরবে কাজ করে। মিশরের সংখ্যাটা হলো 13,62,918 জন। ইয়েমেনের শ্রমিক আছেন 12,79,530 জন। ফিলিপাইনের শ্রমিক আছেন 8,98,014 জন। সুদানের শ্রমিক আছেন 7,16,339 জন। নেপালের শ্রমিক আছেন 3,41,334 জন। উগান্ডা থেকে আছেন 2,56,257, এবং ইন্দোনেশিয়া থেকে আছেন 2,20,372 জন। তাহলে এটা সহজেই বোঝা যাচ্ছে মেজর কান্ট্রি কিন্তু এখানে আমি বলবো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইয়েমেন।
এবং আমরা এগুলিতে কম্পিটিশন করে হাইয়েস্ট পজিশনে আছি এবং সেটা আরও গ্রো করছে। আচ্ছা, এখন যদি পার্সেন্টেজ দেখাই যে কত পার্সেন্ট লোক কোন দেশে, এক্সপার্ট ওয়ার্কার্স সেগমেন্টেশন ইন দ্য সাউদি লেবার মার্কেট বাই ন্যাশনালিটি, তার মধ্যে বাংলাদেশি ওয়ার্কার আছে 22%, ইন্ডিয়ান ওয়ার্কার আছে 19.3%, পাকিস্তানি শ্রমিকের সংখ্যা আছে 18.3%, মিশরের আছে 10.8%, ইয়েমেনের 10.1% এবং ফিলিপাইনের 7.1%, যেটা আমি টোটাল ফিগার একটু আগে বললাম যে সেটা বাংলাদেশ 1 নম্বরই আছে, সবচেয়ে বেশি বাংলাদেশি শ্রমিক সৌদি মার্কেটে আছে। এটা পার্সেন্টেজেও সেটা প্রমাণ হলো। এখন আমি একটু ভাগ ভাগ করে দেখাচ্ছি যে পুরুষ এবং নারী শ্রমিক কীরকম আছে। স্ট্যাটিস্টিক্স অফ বাংলাদেশি ওয়ার্কার্স ইন KSA, মানে কিংডম অফ সৌদি আরবিয়া। এতে জেনারেল মানে সাধারণ কাজের জন্য পুরুষ আছে সেখানে 2024 সালের যেটা ফিগার এই মুহূর্তে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 21,02,590 জন। এটা পুরুষ এবং সাধারণ কাজকর্ম করার জন্য, গৃহস্থালী না। মহিলা আছে 19,873 জন, ওনারাও সাধারণ কাজকর্ম করেন। কিন্তু গৃহস্থালী কাজে পুরুষ আছে এখানে বাংলাদেশি, এগুলি বাংলাদেশি ফিগার বলতেছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,32,934 জন। আবার মহিলা আছেন এখানে, নারী শ্রমিক গৃহস্থালী কাজে, এখানে একটু বেশি, 2,35,028 জন। টোটাল মিলে আমি আগেই যেটা বলেছি যে 27,90,425 জন, যেটা মোট কর্মী বাহিনীর সৌদি আরবের বিদেশি কর্মীদের 22% এবং সর্বোচ্চ। এখন আমি বলতেছি তাহলে কর্মীদের মধ্যে 75% পুরুষই হলো সাধারণ কাজে যাচ্ছেন, মহিলারা যাচ্ছেন 1% সাধারণ কাজের জন্য। ডোমেস্টিক কাজে পুরুষ কর্মীরা যাচ্ছেন 16% বাংলাদেশ থেকে, আর ডোমেস্টিক কাজে মানে গৃহস্থলী কাজ মানে 8%। এখন এই যে কর্মী, বিরাট কর্মী বাহিনী তারা নিয়ে যাচ্ছেন সৌদি আরবে, কিন্তু এখানে তারা কিছু সংস্কারও করছেন, যেহেতু তারা মধ্যপ্রাচ্যের একটা তেল সমৃদ্ধ ধনী দেশ, এবং ধনী দেশের তারা শ্রমিক ম্যানেজমেন্টটা কিভাবে করেন সেটাও আপনাদের জানানো দরকার। আমি তো আসলে অনেক লম্বা নোট নিয়েছি এবং ইতিমধ্যেই 23 মিনিট হয়ে গেছে। কতটা পারবো, 30-এর মধ্যে যতটা পারি, নাইলে বাকিটা পরের দিন করব। সেখানে যে সংস্কার কর্মগুলি নিয়েছেন তার মধ্যে আছে কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ। তারা সৌদি আরবে আপনারা জানেন যে কর্মী যায় একটা চুক্তির ভিত্তিতে, এটা মালিক এবং শ্রমিকের মধ্যে একটা চুক্তি সম্পন্ন হয় যে আপনার বেতন এই হবে, আপনি এতদিন থাকবেন, এটা নানা শর্ত। সেই চুক্তিটার একটা সম্পর্ক হয় মালিক শ্রমিকের মধ্যে। সেই সম্পর্কটার উন্নয়ন করার জন্য তারা কতগুলি ইনিশিয়েটিভ নিয়েছেন। সেটার উদ্দেশ্য হলো কি উদ্দেশ্যে তারা নিয়েছেন, সেটা হলো ইমপ্রুভিং ফিজিবিলিটি ইন দ্য সাউদি লেবার মার্কেট, মানে সম্ভাব্যতা এটা উন্নয়ন করা, ফিজিবিলিটিটা বাস্তবায়নটা সেটা হলো একটা উন্নত করা। রেইজিং দ্য প্রোডাক্টিভিটি অফ ওয়ার্কার্স ইন দ্য লেবার মার্কেট, এবং যেসব কর্মীরা শ্রমবাজার কাজ করছেন তাদের উৎপাদনশীলতা, কাজের গতি সেটা বাড়ানো।
এনশিওরিং রাইটস অব দ্য পার্টিস অব দ্য কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ। এখানে যে সমস্ত পার্টি থাকে, প্রধানত মালিক এবং শ্রমিক, তাদের যে অধিকার, উভয়ের অধিকার রয়েছে, মালিকের অধিকার রয়েছে, শ্রমিকের অধিকার রয়েছে, শুধু সেটারও একটা নিশ্চয়তা দেওয়া, সেই উদ্দেশ্যে নিয়ে তারা এই রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন। কী কী সার্ভিস তারা এখানে দিচ্ছেন? প্রোভাইডস 3 সার্ভিসেস ইমপ্রুভিং ওয়ার্কিং কন্ডিশন ফর এক্সপাট্রিয়েটস ইন দ্য প্রাইভেট সেক্টর। এখানে বেসরকারি খাতে বিদেশি কর্মীদের জন্য তারা 3টা সার্ভিস প্রধানত দিচ্ছেন। একটা হলো এমপ্লয়মেন্ট মোবিলিটি, মানে হলো মুভিং টু অ্যানাদার এমপ্লয়ার আপন দ্য এক্সপায়ারি অফ দ্য কন্ট্রাক্ট উইদাউট দি কারেন্ট এমপ্লয়ার্স অ্যাপ্রুভাল। মানে আপনি একটা মালিকের সঙ্গে চুক্তি করে গেলেন, 2 বছর আপনি কাজ করবেন আপনার কোম্পানিতে। এরপরে ইনি 2 বছর যখন শেষ হয়ে যায়, এটা কর্মীর ইচ্ছা, তিনি ইচ্ছা করলে এই মালিকের অধীনেই, মানে এটাকে ওনারা বলে কফিল মালিকদেরকে, এই কফিলের অধীনেই থাকবেন নাকি আরেকজনের অধীনে চলে যাবেন, সেটা কর্মীর ইচ্ছা। সেটা তার কোনো অ্যাপ্রুভাল লাগবে না, অনুমতির প্রয়োজন নাই। যদি কোনো শ্রমিক সন্তুষ্ট হয়ে এই যে ওনার ভালো, মানে যেগুলি কন্ডিশন, যেমন আচার ব্যবহার বা স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধা, ছুটি, সব মিলে যদি কমফোর্ট ফিল করেন কর্মী, তাহলে এই মালিকের কাছে থেকে যেতে পারেন। আর উনি যদি এই মালিক ছেড়ে অন্য কোনো মালিকের অধীনে কাজ করতে যেতে চান, সেটার জন্যে এই মালিকের আর অনুমতি নেওয়ার দরকার নাই, যদি তিনি যে টাইমের জন্য এখানে গিয়েছেন সেই টাইমটা শেষ করেন। দ্বিতীয় যেটা হলো, এটা কিন্তু আইনে আছে, সেটা আমাদের কর্মীদের জানা দরকার। অটোমেটিক এক্সিট অ্যান্ড রি-এন্ট্রি ভিসা ইস্যুয়েন্স, দ্য অ্যাবিলিটি টু সাবমিট ভিসা রিকোয়েস্ট ডিউরিং দি কন্ট্রাক্ট পিরিয়ড। আপনার চুক্তির সময় শেষ, কিন্তু আপনি ইচ্ছা করলে এই শেষ হওয়ার আগেই ওখানে ভিসাটাকে রি-এন্ট্রি দেখানোর জন্য, মানে এক্সটেনশনই বলা যায় এটাকে, বর্ধিত করার জন্য আপনি সেখান থেকেই আপনি আবেদন করতে পারবেন। সেটাও শ্রমিকরা, আশা করি বাংলাদেশের অধিকাংশ শ্রমিকই জানেন, যারা না জানেন তাদের জন্য আমি সৌদি আরবের এই নিয়মটা বলে দিচ্ছি। আরেকটা হলো অটোমেটিক ফাইনাল এক্সিট ভিসা ইস্যুয়েন্স, দ্য অ্যাবিলিটি টু সাবমিট ভিসা রিকোয়েস্ট ডিউরিং অর আফটার দ্য কন্ট্রাক্ট পিরিয়ড। আগেরটা বললাম এক্সিট অ্যান্ড রি-এন্ট্রি ভিসা ইস্যুয়েন্স, মানে অ্যাবিলিটি টু সাবমিট ভিসা রিকোয়েস্ট ডিউরিং দ্য কন্ট্রাক্ট পিরিয়ড। আপনি যে আগে যেটা বললাম, আমি এটা আবার একটু ক্লিয়ার করি। মানে আপনি মানে এক্সিট ভিসার জন্য, মানে আপনি দেশ ছেড়ে যাবেন আবার আসবেন, সেই ভিসার এটাও একসাথেই রিকোয়েস্ট করতে পারবেন। আর থার্ড যেটা, সেটা হলো অটোমেটিক ফাইনাল এক্সিট ভিসা ইস্যুয়েন্স। এটা হলো দ্য অ্যাবিলিটি টু সাবমিট ভিসা রিকোয়েস্ট ডিউরিং অর আফটার দ্য কন্ট্রাক্ট পিরিয়ড। মানে আপনার কন্ট্রাক্ট পিরিয়ড, মানে চুক্তির মেয়াদ বা তারপরেও আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই হলো আমি বললাম যেটা রিফর্ম ইনিশিয়েটিভ, যে বিষয়গুলি আমি আপনাদেরকে বলছি। সৌদি আরবের এটাকে বলে মানব সম্পদ মন্ত্রণালয়ের যে ব্রিফিং, তার আলোকে আমার কাছে এই বিষয়ে আরও অনেক তথ্য আছে, এবং একদিনে সব কিছু বললে এটা লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি আজকের ভিডিওটা আপাতত এখানে শেষ করছি। এবং আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, আমার এই চ্যানেলের সঙ্গে, তাহলে আমি ওনারা যা যা আমাদেরকে বলেছেন প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, যাতে আমাদের কর্মীরা, আমাদের মানুষজন যারা সৌদি আরবে যাচ্ছেন কিংবা যারা সৌদি আরবে আছেন, এবং আমাদের পলিসি মেকাররা, ইভেন সরকার, তারাও সৌদি নিয়মকানুন সম্বন্ধে সচেতন থাকবেন।
আমরা যদি সচেতন থাকি তাহলে আমাদের জ্ঞানও বাড়বে, আমাদের বাস্তবিক যে সমস্যাগুলি সেই সমস্যাগুলি সমাধান করা সহজ হবে। এই আশাবাদ রেখে আপনাদেরকে ধৈর্য ধরে যারা শুনেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করি আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।